মহাসিনকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা হয়ে থাকে, তাহলে মহাসিনের এফেক্টেড যে সমস্ত এলাকায় সেখানে পড়তে পারতো। সেটা না করে কেন সারা দেশে মানে বা ঢাকা শহরে সেটাকে প্রতিহত করা বা সেটাকে বন্ধ করার নির্দেশ, এগুলো কিন্তু আসলে এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে খুবই যৌক্তিকভাবে, এবং আমরা মনে করি এর মাধ্যমে সরকার নিজেকে জনবিচ্ছিন্ন করে ফেলছে। সরকারের উপরে জনগণের আস্থাহীনতার আরো বাড়বে বলে আমি মনে করি। মতিঝিলের হেফাজতের কর্মসূচির বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, একটি মৃত্যুর ঘটনা যেমন মানবাধিকারের লঙ্ঘন, তেমনি কয়েকটি মৃত্যুর ঘটনাকে কয়েক হাজার মৃত্যু বলে প্রচার করাও মানবাধিকার লঙ্ঘন। যদি সেদিনের ঘটনায় পুলিশের হাতে দায়িত্বের তুলনায় যদি বেশি বল প্রয়োগ হয়ে থাকে, তার কারণে যদি কারো একটি মৃত্যু ঘটে থাকে, সেটাকে আমরা প্রতিবাদ জানাবো এবং সেটার যথাযথ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় আনার আমরা দাবি করব। কিন্তু একই সাথে নিন্দা জানায় যে এক ধরনের প্রচেষ্টা হয়েছিল যে একটা বিরাট ভাবে ব্যাপক একটা হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, যেটার কোনো এভিডেন্স নাই। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে একদিক থেকে অধিকার হরণ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ফোরামের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা ও বাংলাদেশ ফোরামের প্রতিক্রিয়া জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এ সময় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য। দেশের অভ্যন্তরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের যেসব অভিযোগ রয়েছে তা বাতিল করে দিয়ে এ ধরনের কোনো ঘটনা ঘটছে না বলে দাবি করেন। ফোরাম মনে করে তার এই বক্তব্যের মাধ্যমে তিনি সত্যকে এড়িয়ে গেছেন। শুক্লা সরকার, এটিএন নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সংলাপে বসতে না পারলে জনমত যাচাইয়ে গণভোটের পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। শর্তহীন সংলাপ ও নিরপেক্ষ নির্বাচন শিরোনামে আজ রাজধানীতে ছায়া সংসদ স্টুডেন্ট পার্লামেন্ট বিতর্ক অনুষ্ঠানে তিনি শীর্ষ দুই নেত্রীর প্রতি এ আহ্বান রাখেন। পরস্পরের প্রতি মার্জিত ভাষা ব্যবহারের মাধ্যমে সংলাপে বসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির কথা বলেন আকবর আলী খান। বিতর্ক অনুষ্ঠানে সরকারি দল এশিয়ান ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি। আলাপ আলোচনা করে সমস্যাটির সমাধান করুন। আর যদি আপনারা সমাধান না করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের কাছে সমাধান ছেড়ে দেন। আপনারা জনমত যাচাইমূলক গণভোট অনুষ্ঠান করে বাংলাদেশের মানুষ যা চান তাই করেন, কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন না হয়। সরকার তার শেষ অস্ত্র হিসেবে জরুরি অবস্থা জারির চিন্তা করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলছেন, অনুমতি নিয়ে মুচলেকা দিয়ে বিএনপি রাজনীতি করবে না। সিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মহিলা দল। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনের ওই দোয়া মাহফিলে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চায়। নির্বাচনের স্বার্থে নির্দলীয় সরকারের বিধান সংবিধানে সংযোজনের কথাও বলেন তিনি। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সময়ে একটি সরকার প্রতিষ্ঠা করে সরকারকেই সেটা করতে হবে, কেননা সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা সরকারের আছে। এই পরিবর্তন বিরোধী দলের পক্ষে আনা সম্ভব নয়। এটাই পার্লামেন্টারি পদ্ধতি, এটাই রুলস অফ দ্য গেম। সেই রুলস অফ দ্য গেমের বাইরে বিরোধী দল ইচ্ছা করলেও যেতে পারবে না, সরকার ইচ্ছা করলে যেতে পারবে না। একই স্থানে মির্জা ফখরুলের সুস্থতা কামনায় আরেকটি দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সংলাপ নিয়ে সরকারের অবস্থা স্পষ্ট করার দাবি জানিয়ে ওই মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে হবে। সরকার প্রধান কে হবেন, কোন দলের বাইরে থেকে হবেন, কিভাবে হবেন, এটা নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার প্রধান। আপনারা থেকেই নির্বাচন করবে এমন কোন সিদ্ধান্ত আপনাদের নাই। যে কথা আপনারা বলেছেন সেই কথা জাতির সামনে পেশ করুন। জাতি অবশ্যই এই ব্যাপারে আমার মনে হয় ইতিবাচক সাড়া দেবে। মিটিং মিছিল করতে পারবেন না, শেষ অস্ত্রটি আপনারা ছেড়ে দিয়েছেন। এখন আপনারা কি করবেন? হয়তো জরুরি অবস্থা ঘোষণা করবেন, হয়তো সেগুলো সেদিকে অগ্রসর করছেন। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা।
ঢাকায় মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা নেই জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, পূর্বানুমতি ছাড়া ঢাকায় কোনো সভা সমাবেশ করা যাবে না। রাজধানীতে আজ বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় তিনি সাম্প্রতিক সহিংসতার উদাহরণ দিয়ে বলেন, নিরাপত্তার স্বার্থে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেত্রী সংসদের বাইরে আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে বিরোধী দলের প্রস্তাব থাকলে তা সংসদেই দিতে হবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। শহরের রাজপথে মিটিং এর ব্যাপারে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মন্ত্রী হয়তো কিছু কথা বলেছেন, কিন্তু রাত্রিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে সভা সমাবেশ কোথাও নিষেধাজ্ঞা জারি করা হয় নাই। ঢাকা সহ বাংলাদেশে কোথাও নিষেধাজ্ঞা জারি করা হয় নাই। অনুমতি নিয়ে হয়তো আপনার এই মিটিংগুলি করতে হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের ব্যাপারে কোনো খাতির হতে পারে না। কিন্তু শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে, বক্তব্য হবে, আপত্তি করার কিছু আছে কি? কিছুই আপত্তি করার কিছু নাই। আমি রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি রাজনৈতিক যে কোনো পরিস্থিতি মোকাবেলা আমাদের করতে হবে, রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। প্রশাসন দিয়ে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা যায় না। এই কথা বলে শেষ করতে চাই, আমাদের কথা প্রিয় মন্ত্রীরা কথা যদি আরো একটু কম বলে ভালো হয়। আমার দেশ পত্রিকা ও দুটো টেলিভিশন চ্যানেল খোলার বিষয়ে 15 জন সম্পাদকের বিবৃতির সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, না জেনে এমন বিবৃতি দেওয়া সংবাদপত্রের জন্য মঙ্গলজনক নয়। তথ্য অধিদপ্তরে আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ফৌজদারি অপরাধে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতার সম্পর্ক নেই। তাছাড়া যে কোনো প্রেস থেকে আমার দেশ পত্রিকা ছাপানোর অনুমতি রয়েছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পত্রিকার নিজস্ব ছাপাখানা বন্ধ থাকবে। এছাড়া দুটো চ্যানেল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সন্তোষজনক জবাব দিলে চ্যানেল দুটো আবার চালু করতে দেওয়া হবে। বিবৃতি দিয়েছেন, আমার মনে হচ্ছে যে মাননীয় সম্পাদকগণ তারা আমার দেশ পত্রিকার যে কার্যক্রম সরকার গ্রহণ করেছে সে সম্পর্কে ওয়াকিবহাল নন, বা পুরো জিনিসটা খতিয়ে দেখেননি, বা জিনিসটা জানেন না। না জেনেই এরকম একটা দাবি করেছেন যে এই ছাপাখানাটা মানে খুলে দেওয়ার জন্য। যতক্ষণ এই জব্দ করা জিনিসের তদন্ত সমাপ্ত না হবে, যতক্ষণ ওখানে আমাদের তল্লাশি করতে হয়, ততক্ষণ পর্যন্ত ছাপাখানা আমি খুলতে পারছি না। তবে আমার দেশ পত্রিকা অন্য কোন ছাপাখানার থেকে আমার দেশ পত্রিকা ছাপাতে পারে। এবার বাজেট প্রসঙ্গ। $1,12,000 কোটি টাকার চলতি রাজস্ব বাজেটের চেয়ে আগামী অর্থ বছরে 20% বেশি রাজস্ব আদায় সম্ভব। দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। কর আদায় বাড়াতে সর্বনিম্ন পর্যায়ে 10-এর বদলে 5% করার কথাও জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। আপনার 20% গ্রোথ যদি ধরা হয় তাহলে ইট উইল নট বি অ্যাম্বিশাস, ইটস পসিবল। আর ইনফ্লেশনের বড় একটা অ্যামাউন্ট তো থাকে, 1 ডিজিটের মধ্যে যদি 7-8-9%-এর মধ্যে ইনফ্লেশন থাকে, সেটা বাদ দিলে আর রিয়াল গ্রোথ তেমন বেশি থাকবে না। ইনকাম ট্যাক্সের এখন যে গ্রোথ রেট আছে এটা তো অ্যাপ্রিসিয়েটেবল, কিন্তু এটা নেটওয়ার্কটা আপনাকে যথেষ্ট বাড়াতে হবে। যিনি ট্যাক্স দেন তিনি কম দিলেন কিনা এটা নিয়ে আমরা বেশি মাতামাতি শুরু করি, কিন্তু যিনি আদৌ দিলেন না তা নিয়ে কোনো চিন্তাই করতেছি না। মনে করেন বাড়ি ভাড়া, ছোট্ট একটা ফ্ল্যাটই তো এখন 20,000 টাকার নিচে এইসব পৌঁছে নাই, তো সেটাকে 12 দিয়ে গুণ করলেই তো আপনার 2,40,000 টাকা ঘুরে এসেছে। তাহলে সবাই ট্যাক্সের আওতায় আসছে, টাকা উঠতেছে। অনেক সময় বলে না মতিঝিলে টাকা উঠে, আপনি ধরতে পারলেই হলো। অতএব বাড়ি ভাড়ার এই খাতটা আনতে পারেন। আরেকটা বড় খাত আছে ইসিআর, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, এটার মনিটরিং নেই। এটা যদি মনিটরিং কিছু ডিপার্টমেন্টাল স্টোরে শুধু সবসময় এটাকে বাস্তবায়ন করতে হয়, কিন্তু বড় বড় অনেকগুলো রেস্টুরেন্ট, হোটেল, মিষ্টি দোকান এবং যে যে খাতগুলোতে ইসিআর চালু করা হয়েছে সেখানে মনিটরিং নেই। কি মোর সেল লেস প্রফিট, আলটিমেটলি মোর প্রফিট। আপনি যদি করের আওতায় লক্ষ্যে আনার জন্য প্রথমে 10% না গিয়ে কমে যান, 2.5 লাখের পরে 2.5 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি করে 2.5 লাখের উপরে আপনি পরবর্তী 3 লাখ টাকা যদি অন্তত 5% রাখেন, এরপরে যদি 10% যান, তাহলে হবে কি লোকের নিচের দিকের লোকের আগ্রহটা বাড়বে, নেটটা বাড়বে।
আপনি জরিপ করে মনিটরি করে যা না পারবেন কিছু স্বপ্নদন, এটা একটা 2-3 বছর পরে গিয়ে 25% টাকা একটু কমিয়ে ফেলেন, এটা 20%-এ চলে আসে। এই কালো টাকার বিষয়টাই হইল গভর্নমেন্টের সক্ষমতা না থাকলে, এনবিআর যদি আদায় করার কোনো শক্তি না রেখে থাকে, তখন একটা বাটি নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করার মতো যেটুক পায় সেটা। নো কালো টাকা কেন দেবেন? আপনি ধরেন, তাকে আইনের আওতায় নিয়ে আসে, ধরতে না পারলে এমনি চলে যাবে, সেটা তো যাচ্ছি। কিন্তু আপনি ওই 10% দিয়ে তাকে জায়েজ করবেন, ইট শুড নট বি। প্রতিবেশী 8 দেশের তুলনায় বাংলাদেশের সবচেয়ে কম দামে বিড়ি সিগারেট বিক্রি হয়। করসহ দাম বাড়ালে কয়েক লাখ মানুষ ধূমপান কমিয়ে দেবেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। জনস্বাস্থ্যের ক্ষতি কমাতে বাজেটে তামাকজাত পণ্য কর বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীতে আজ এক অনুষ্ঠানে জানানো হয়, দেশের ত্রিশার্থ প্রতি 6 জনের 1 জন ধূমপানের কারণে মারা যাচ্ছেন। তামাক পণ্যে কর বাড়িয়ে দাম বাড়ানো হলে রাজস্ব আদায় কমে যাবে বলে তামাক প্রতিষ্ঠানগুলো যে প্রচারণা চালাচ্ছেন তা ঠিক নয় বলে জানান অর্থনীতিবিদরা। আমরা বলছি উল্টা, ট্যাক্স বাড়ালে রেভিনিউ আপনি যা পান তার চাইতেও সিগারেটে আরো এডিশনাল 1500 কোটি টাকা পাবেন। বিড়ির ক্ষেত্রে বাড়ালে কতটুকু বাড়ালে সেটাও আমরা বলেছি, যা পান এডিশনাল 700 কোটি টাকা পাবেন, 15 আর 7 2200 কোটি। আর অন্যান্য তামাকজাত পণ্য তাতে আরো 500 কোটি, 22 আর 500 2700 কোটি। এদের নানান ধরনের ট্যাক্স আছে। এখানে যেটার উপর জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্সাইজের উপর জোর দেওয়া হয়েছে, যে উৎপাদনের জায়গায় ট্যাক্স বাড়ানো। সুতরাং এই প্রচেষ্টাটা আমরা করতেই পারি। ট্যাক্স বাড়িয়ে যদি মূল্য বাড়ে তাহলে অন্তত কিছু মানুষ ধূমপান থেকে বিরত থাকবে। সময় হলো বাইজেত স্টিল বিরতির, এরপর আরো থাকছে। শ্রমিকদের সংঘর্ষে আবারও অশান্ত আশুলিয়া, পুলিশ সহ আহত অর্ধ শতাধিক। এবং বেনজির হত্যা মামলায় জামিন পেলেন পারভেজ মোশাররফ।